পলাশ স্যারের ক্লাসে পাশাপাশি বসে আছি আমি আর চিত্রা। স্যার লেকচার দিচ্ছেন আর আমরা দুজন ফিসফাস করছি। আমাদের ফিসফাসের প্রধান কারণ হলো সাহেল ভাইয়ার প্রেগনেন্ট বউ। আমরা যখন সাহেল ভাইয়ার অনাগত সন্তানকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই পলাশ স্যার গম্ভীর গলায় বলে উঠলেন, রোদেলা, চিত্রা, স্ট্যান্ড আপ। স্যারের ধমকে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম দুজনে। স্যার একটু হেসে বলে উঠলেন, কি ব্যাপার? আমাদের ভার্সিটির সবচেয়ে সিক্রেট দুজন স্যারের ওয়াইফরা ক্লাসে বসে গল্প করছে, ডিসিপ্লিন ব্রেক করেছে। স্যারদের কি ব্যাপারটা জানানো উচিত? কথাটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল আমার। সামনে রাখা বইটা নিয়ে স্যারের মাথায় বাড়ি দেওয়ার ইচ্ছেটাও প্রবল হয়ে উঠল মুহূর্তে। আরে আমরা কি প্রাইমারিতে পড়ি নাকি যে বাসায় বিচার দেবে? আজব। কিন্তু রাগটাকে প্রশ্রয় না দিয়ে চিত্রার পায়ে জোরে একটা পাড়া দিয়ে অসহায় ফেস নিয়ে বলে উঠলাম, অ্যাকচুয়ালি স্যার, চিত্রার প্রচুর পেট ব্যথা করছে, ভয়ানক ব্যথা। সেটাই বলছিল আমাকে। ওকে নিয়ে আমি বাইরে যাই স্যার, প্লিজ। আমার কথায় চিত্রা অবাক চোখে তাকালো। নিজের পেটে হাত রেখে একবার পেটের দিকে তাকিয়ে মুখ তুলে আমার দিকে তাকালো। তারপর আবারও মুখ ঘুরিয়ে স্যারের দিকে তাকালো সে। বলো কি, শিশির স্যারকে ফোন দিতে হবে? দেব? না, একদম না। আই মিন, আমাদের কাছে ফোন আছে, আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন? উই উইল ম্যানেজ স্যার। আসি। আচ্ছা আচ্ছা, জলদি যাও। থ্যাংক ইউ স্যার। ক্লাস থেকে বেরিয়ে মাঠের একপাশে বটতলায় বসে দুজনে ফিক করে হেসে উঠলাম। হাসতে হাসতে গড়াগড়ি খাই টাইপ অবস্থা। চিত্রা কোনো রকমে হাসি থামিয়ে বলে উঠল, দেখিসনি? আমার তো এখনই দেখে ফেলতে ইচ্ছে করছে রে রোদ। কেমন হবে কে জানে। আমি দেখেছি নাকি? আজ সন্ধ্যায় আসছে, চল না আমাদের বাড়ি, দারুণ হবে। আমার কথায় মুখ ফোলালো চিত্রা, মুখটা কালো করে বলে উঠল, যেতে দেবে না আমায়। দিনে হলে সমস্যা নেই, বাট সন্ধ্যের পর কোথাও যেতে দেয় না আমায়। শাশুড়ি মাকে যদিও রাজি করাই, ও কিছুতেই রাজি হবে না। ও বাহ, ও তোরা সবকটা দেখি সো ফাস্ট। আমি এতদিনে ওনাকে তুমি করে বলতে পারলাম না, আর তোরা ওগো শুরু করে দিয়েছিস। চিত্রা আমার কথার উত্তর না দিয়েই নিজের মনে বলে উঠল, শুভ্র ভাইয়া তোকে কিছুতেই মানা করে না। আমার তো ধারণা উনি তো সব কিছুতেই ওকে ওকে বলতে থাকেন। ভার্সিটির সবাই বলে উনি বিশাল রাগী, অথচ তোকে একটা ধমকও দেয় না। অদ্ভুত। অদ্ভুতের কি দেখলি? উনি না করতে পারেন এমন কোনো কাজ আমি করিই না, তো না করবেন কিভাবে? ওনাকে ছাড়া কোথাও যেতে আমার নিজেরই ভালো লাগে না। যেখানে যাওয়ার হয় ওনাকেই বলি, উনিই নিয়ে যান, সেটা সকাল হোক, দুপুর হোক বা মধ্যরাত। এছাড়া নিষেধ করার আর কিছু আছে নাকি? তবুও তুই মানিস আর না মানিস, শুভ্র ভাইয়া তোর সব কথা মেনে নেন, এভরিথিং। আমি খেয়াল করে দেখেছি। অ্যাজ লাইক তুই যদি এখন একটু মুখ ফুলিয়ে আর আগে বলিস, ভার্সিটির জব ছেড়ে দেন, মেয়েরা তাকিয়ে থাকে, আমার ভালো লাগে না। দেখবি কালই রেজিগনেশন লেটার জমা দেওয়া শেষ। আর আমার হাজবেন্ড পুরো উল্টো। এসব ফাউল চিন্তা তোর মাথাতেই আসতে পারে চিত্রা, কিন্তু এটুকু বলতেই ফোন বেজে উঠলো আমার। কে ফোন দিয়েছে দেখার আগেই ফোনটা খপ করে কেড়ে নিল চিত্রা। ফোনটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে মুখ টিপে হাসলো। আমি ফোনটা নেওয়ার বৃথা চেষ্টা করে রাগে চোখে তাকালাম। ঠিক তখনই ওপাশ থেকে ভরাট কণ্ঠে শুভ্র বলে উঠলেন, ক্লাস শেষ হয়নি রোদ তোমার? না শেষ হলেও চলে আসো, ভালো লাগছে না। আমি কি তোমায় নিতে আসবো? না না, লাগবে না, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো, মিস করছি। আচ্ছা, কিছু লাগবে তোমার? আমি মার্কেটে আছি, তোমার যদি কিছু লাগে তাহলে বলো, নিয়ে আসি। কিছু খাবে? আইসক্রিম, চকলেট, চিপস বা অন্য কিছু? আমি কিছু বলার আগে চিত্রা ফট করে বলে উঠল, ভাইয়া আমার জন্য আনবেন চকলেট, চিপস আর আইসক্রিম। আরে সাথে চাইবা নাকি? তোমার জন্য চকলেট আইসক্রিম না এনে এক গুচ্ছ ঘাস আনবো, বুঝলে? প্রতিদিন সেই ঘাসে শিশির জমাবে। ধ্যাৎ,
হলো ভাইয়া? কই ভাবলাম ফোন দিয়ে রোমান্টিক কথা বলবেন, আমি একটু মজা নেব, তা না উল্টো আমাকেই ফাঁসাচ্ছেন। এনিওয়ে, আপনি তো হেরে গেলেন। কিরকম? সাহেল ভাইয়া বাচ্চার বাপ হয়ে যাচ্ছেন, আর আপনি আগে বিয়ে করেও এখনো নতুন জামাইয়ের মতন ঘুরে বেড়াচ্ছেন। এসব কিছু হলো? আমিও সেটাই ভাবছি। চিত্রা শেষে যে অন্য নদীতে ভেসে গেল, এসব কি করে হলো? মানে কি? মানে তোমার হাজবেন্ড নীল রঙের একটা শার্ট পরে আমার ঠিক সামনে নদী নামের একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ইস, কি সাংঘাতিক! কি সত্যি? ওকে আমি খুন করব। কথাটা বলতেই হু হা করে হেসে উঠলেন উনি। হাসি মুখেই বলে উঠলেন, মজা করছিলাম রে বাবা, বরের প্রতি বিশ্বাস নাই? আমার বউয়ের অ্যান্সারটা কিন্তু অন্যরকম হতো। এনিওয়ে, রাখছি শালিকা। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। সাথে সাথে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম আমি। ওর হাত থেকে ফোনটা নিয়েই বললাম, বাই দোস্ত, পেছনে দেখ, তোর প্যারা আসছে, এনজয়। কথাটা বলে বাম চোখটা টিপে দিয়ে উল্টো রাস্তায় হাঁটা দিলাম আমি। পেছন থেকে কানে এলো শিশির স্যারের উদ্বিগ্ন কণ্ঠস্বর। চিত্তা, তোমার পেটে ব্যথা? আমাকে বলোনি কেন? পলাশা না বললে তো জানতামই না। বেশি ব্যথা করছে, চলো ডক্টরের কাছে যাই। কথাগুলো কানে যেতেই মুচকি হাসলাম আমি। আকাশের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আকাশে হালকা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে ক্রমাগত। মনটা বলে উঠল, বেঁচে থাকুক ভালোবাসা, পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়ুক ভালোবাসার উষ্ণ পরশ। সেই ভালোবাসার উষ্ণ হয়ে উঠুক আমাদের মানবতা। আবারও শিখি হিংস্রতাকে দূরে ঠেলে আবারও ভালোবাসতে শিখি আমরা। সন্ধ্যা 7টা। উত্তেজনা দাঁড়িয়ে থাকাই সম্ভব হয়ে উঠছে না আমার। ক্রমাগত পায়চারি করে চলেছি। শুভ্র সোফায় বসে বসে হাসছেন। ওনার হাসি দেখে হাঁটা বন্ধ করে চুপ করে দাঁড়ালাম আমি। চোখ রাঙিয়ে ওনাকে কিছু বলবো তার আগেই পেছন থেকে ভেসে এলো পরিচিত এক কণ্ঠস্বর। হে সানশাইন, কেমন আছো? সাহেল ভাইয়ের কণ্ঠে ঘাড় ফিরিয়ে দরজার দিকে ফিরে তাকালাম আমি তাকাতে মুচকে হাসলেন উনি। ওনার পেছন থেকে বেরিয়ে এলেন একটি মেয়ে, নিঃসন্দেহে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। মেয়েটির সাথে চেহারায় কোনো মিল নেই আমার, কিন্তু কোথায় একটা খুব মিল। আমি অবাক চোখে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মেয়েটি ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়িয়েই বলে উঠল, রোদ, রাইট? আমি মাথা নাড়ালাম। মেয়েটি মিষ্টি করে হাসলো, মাথা দুলিয়ে বলে উঠল, সাহেল না বললেও আমি চিনে ফেলতাম তোমায়। এই কয়েক মাস সাহেলের থেকে তোমার এত ডেসক্রিপশন শুনেছি যে রোদ নামক মানুষটা এখন পুরো মুখস্থ আমার। এর পরেও যদি না চিনতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। তুমি আসলেই অনেক কিউট। সাহেল যেমনটা বলেছিল তার থেকেও বেশি কিউট, অনেক বেশি কিউট। আমি হাসলাম, হাসি মুখেই বলে উঠলাম, আপনি আমার থেকে আরও বেশি কিউট আপু। আমার কথায় আবারও হাসলেন উনি। শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠলেন, শুভ্র, তোর বউয়ের কথাগুলো কি মিষ্টি রে। শুভ্রকে তুই করে সম্বোধন করায় আমি অবাক হলাম। চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকাতেই মুচকি হাসলেন উনি। হাসি মুখেই বলে উঠলেন, আমি কিন্তু খুব অবাক হয়েছি। তুই এতদিন পর হঠাৎ কোথায় হারিয়ে গেছিল আর হঠাৎ করে কোথায় থেকে উদয় হলি রে? তো একেবারে এই ছাগলটার বউ হয়ে? তার মানে তুই আমার ভাবি? ও মাই গড! আবারও হাসলো মেয়েটি। এই মেয়ে কি হাসি ছাড়া কথা বলতে পারে না নাকি? মেয়েটা হাসি মুখেই বলে উঠলেন, হুট করেই বাবার পোস্টিং হয় কলকাতায়, তাই হুট করেই ওখানে চলে যায়। কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি। একদিন হঠাৎ করে এয়ারপোর্টে এই হিরোর সাথে দেখা হলো। বিয়ের বয়সটাও হয়ে গেছে, ছেলেও মাশাআল্লাহ ফিট খাওয়ার মতো। তাই ভাবলাম বিয়েটা করেই নিই। ওদের কথা শুনে বুঝতে পারলাম ওনাদের পুরনো পরিচিতি। শুভ্র হয়তো আরও কিছু বলতেন, তার আগে সাহেল ভাইয়া আপুটাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে উঠলেন, হয়েছে ম্যাডাম, বাকি গল্প করার জন্য অনেক সময় আছে। এখন ফ্রেশ হয়ে রেস্ট নিই। শরীর ঠিক নাই, এসেই গল্প শুরু করে দিয়েছে। সানশাইন, আমাদের জন্য কোন রুম? আসলে এত লম্বা জার্নি করে এসেছি,
আমারটা বাদ দিলেও নাবিলার রেস্টটা খুব দরকার। জি ভাইয়া, ওপরের তলায় আমাদের পাশের রুমটায়।